এটা জ্যাক লুই ডেভিডের আঁকা দ্য ডেথ অফ সক্রেটিস। ছবিটি আঁকা শেষ হয়েছিল 1787 সালে, ফরাসি বিপ্লব শুরুর 2 বছর আগে। শিল্পীরা যখন গল্প বলেন তখন একটা নির্দিষ্ট সময়কে কিভাবে একটি স্থির চিত্রে দেখাবেন সেটিই বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। ডেভিড যা করেছেন অসাধারণ দক্ষতায়। ছবিটি সম্পর্কে কিছু না জানলেও সামান্য মনোযোগে অনেক কিছুই চোখে পড়ে, যেমন এর দৃশ্যের স্বচ্ছতা, মাঝখানে থাকা ব্যক্তির দৃঢ় ভঙ্গি, পানপাত্র এবং তা ধরতে বাড়িয়ে দেওয়া তার হাত, আলোর বিস্তৃতি, একই সমতল রেখায় সাজানো চরিত্রগুলো, কোমলভাবে ঝুলে থাকা পোশাক আর পেছনের পাথরের নীরের দেওয়াল। যেমনটা শিরোনামে বলা হয়েছে, ছবিটি সক্রেটিসের মৃত্যুর দৃশ্য তুলে ধরে, যে মৃত্যু সম্পর্কে আমরা জেনেছি আত্মার উপর রচিত প্লেটোর লেখা ডায়লগ ফিডো থেকে, যেখানে জানা যায় খ্রিস্টপূর্ব 399 সালে সক্রেটিসের বিচার হয়েছিল। বিচারে অ্যাথেন্সের আদালত শহরের দেবতাদের অস্বীকার করা এবং যুব সমাজকে পথভ্রষ্ট করার অভিযোগে সক্রেটিসকে দোষী সাব্যস্ত করেন, আর এই কারণে তাকে হ্যামলক পান করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। প্লেটো ক্রিটো নামক আরেকটি ডায়লগে স্পষ্ট করে বলেন, সক্রেটিসকে দুটি বিকল্প দেওয়া হয়েছিল, হয় তিনি তার মতবাদ পরিত্যাগ করবেন আর নয়তো মৃত্যুদণ্ড গ্রহণ করবেন। সক্রেটিস মৃত্যুকেই বেছে নেন। শেষ সুযোগটি গ্রহণ করেন তার শিক্ষার্থীদের এটা বোঝাতে যে মৃত্যু দার্শনিকের জন্য ভয়ঙ্কর নয়, বরং তা আত্মার উত্থান। এখানে এক আঙুলি দ্বারা সক্রেটিস সেই পরকাল নির্দেশ করছেন। আর আত্মা সম্পর্কে তার দীর্ঘ আলাপের পরেই তিনি গ্রহণ করেছিলেন হেমলক। এখানে ডেভিড সেই সাহসী মুহূর্তটি এঁকেছেন যখন সক্রেটিস স্বেচ্ছায় হাতে হেমলক বিষের পেয়ালা তুলে নিচ্ছেন, পরোয়া করছেন না মৃত্যুর। চাইলে ছবিটি ডান দিক থেকে বাম দিকে পড়া যায়। সক্রেটিসের আত্মীয় ও শিষ্যরা ব্যথিত, আবেগপূর্ণ, তাদের মুখে আসন্ন শোক, ক্ষতি, তারা বুঝতে পারছেন তারা কি হারাতে যাচ্ছেন, তাই বিলাপ করছেন। তাদের পাকানো অঙ্গভঙ্গি আমাদের নিয়ে যায় সক্রেটিসের শান্ত স্থির মুখের দিকে, যিনি একই সঙ্গে দাঁড়িয়ে এবং বসে আছেন বলে মনে হয়। সক্রেটিস তখন 70 বছর বয়সী ছিলেন, বাস্তবে এতটা বলিষ্ঠ বা সুন্দর ছিলেন না। উপরের বাম কোণ থেকে প্রবাহিত আলো সক্রেটিসের উপর পড়ছে, যিনি পুরো ছবির মধ্যে সবচেয়ে উজ্জ্বল চরিত্র। পাশের দিকগুলোতে রং ম্রিয়মান, কিন্তু কেন্দ্রে তা উজ্জ্বল, অর্থাৎ ডেভিড তাকে আদর্শ রূপে চিত্রিত করছেন, একজন আদর্শ দার্শনিক যিনি মৃত্যুর মুখেও নীতির প্রতি অটল। কি সঠিক, কি করা উচিত তা তিনি ভালো করেই জানেন। তার ডান হাত চলে গেছে বিষের পেয়ালায়, তাতে কোনো সংকোচ কিংবা দ্বিধা নেই। সেই হাত ও পেয়ালার মাঝখানের ফাঁকা জায়গাটি একেবারে ছবির কেন্দ্রবিন্দু। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে নাটকীয় মুহূর্ত। আমরা দেখতে পাই কি যত্ন সহকারে ডেভিড আলো ছায়ার মেলবন্ধন দেখিয়েছেন সক্রেটিসের আঙুলে। এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল হাতের অবস্থান। প্রথমে এটি কাপের পেছনে ছিল, পরে তিনি এটিকে ঠিক ওপরের দিকে তুলে ধরেন। এরপর আমাদের দৃষ্টি পড়ে লাল জামা পরিহিত বিমর্ষ সেই কারারক্ষীর ওপর, যিনি বিষ দিচ্ছেন, মুখ ফিরিয়ে নিচ্ছেন সক্রেটিসের দিক থেকে, যেন নিজের কৃতকর্মে অপরাধ বোধে ভুগছেন তিনি। এবং সবশেষে আমাদের চোখ যায় ছবির বাঁ দিকে, চোখ বুজে থাকা এক বৃদ্ধ ব্যক্তির দিকে, যিনি একেবারে নির্লিপ্ত। তার ব্যাপারে একটু পরে বলছি। ডেভিড ছবিতে কারো নাম উল্লেখ করেননি, তবে সক্রেটিসের মৃত্যুর বর্ণনার উপর ভিত্তি করে বোঝা যায় পেছনের দিকে যে নারী শেষ বিদায় জানিয়ে চলে যাচ্ছেন তিনি সক্রেটিসের স্ত্রী জেনথিপি। আর সক্রেটিসের পা আঁকড়ে ধরা ব্যক্তি হচ্ছেন ক্রিতো, তার সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু। বিশিষ্ট ধনী পরিবারে জন্মেছিলেন ক্রিতো। সক্রেটিসকে জেল থেকে ছাড়াতে বহু অর্থ ব্যয় করেছিলেন এবং আরও করতে চাচ্ছিলেন, কিন্তু সক্রেটিস তাতে সম্মতি দেননি। তিনি বলেছিলেন, ইনজাস্টিস মে নট বি অ্যান্সার্ড উইথ ইনজাস্টিস। ছবিতে সক্রেটিসের পা আঁকড়ে ধরা ক্রিতোর হাত দেখেই তার মিনতি টের পাই আমরা। ক্রিতোর নিচে দেখা যায় ডেভিডের নিজের স্বাক্ষর, যা সম্ভবত নৈতিকতা এবং আদর্শের প্রতি তার নিজের অনুভূতির প্রকাশ। তবে ডেভিড এখানে কিছু পরিবর্তন এনেছেন, বলা ভালো স্বাধীনতা গ্রহণ করেছেন। সক্রেটিসের মুখ ও দেহ গঠনের পরিবর্তনের পাশাপাশি মৃত্যুর মুহূর্তে উপস্থিত মানুষের সংখ্যা 12 জনে নির্দিষ্ট করেছেন, যেন দ্য ভিঞ্চির দ্য লাস্ট সাপারের 12 শিষ্যের প্রতিচ্ছবি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো বিছানার পাদদেশে বসে থাকা এই বৃদ্ধ ব্যক্তিটি। তিনি প্লেটো, যিনি সক্রেটিসকে প্রায় 30টিরও বেশি ডায়লগের মূল চরিত্র বানিয়ে তার দর্শনকে জনপ্রিয় করে তুলেছেন। সক্রেটিসের মৃত্যুর সময় প্লেটো উপস্থিত ছিলেন না, অসুস্থ থাকায় জেলখানায় আসতে পারেননি, কিন্তু ডেভিড তাকে উপস্থিত রেখেছেন। প্লেটোর বয়সও ছিল তখন 28 কিংবা 29-এর মতো, অথচ এখানে ডেভিড তাকে বৃদ্ধ হিসেবে এঁকেছেন। এর কারণ সম্ভবত প্লেটো না থাকলে সক্রেটিসও থাকতেন না। ইতিহাসে এই দুজন এতটাই মিশে গেছেন যে বোঝা মুশকিল কখন সক্রেটিস শেষ আর কখন প্লেটো শুরু। আমরা জানি মৃত্যুর আগের দিনগুলোতে কিছু কবিতা ছাড়া সক্রেটিস আর কিছু লিখে রেখে যাননি। তার সকল ভাবনা সম্পর্কে আমরা জেনেছি প্লেটোর রচিত ডায়লগের মাধ্যমে। তাই প্লেটোর লেখায় কতটুকু সক্রেটিসের মতামত আর কতটাই বা প্লেটোর নিজস্ব ভাবনা তা বোঝা দুষ্কর। হয়তো এই কারণেই দুজনের পোশাকের রং একই রেখেছেন ডেভিড। তাকে রেখেছেন এক ধ্যানমগ্ন অবস্থায়, যা পেছনের শোকাতুর চরিত্রগুলোর একেবারেই বিপরীত। যেমনটা আগে বলেছিলাম, ছবিটি ডান থেকে বাঁয়ে পড়া যায়, কিন্তু এটি বাঁ থেকে ডানেও পড়া সম্ভব। পুরো দৃশ্যটি মনে হয় যেন প্লেটোর মাথা থেকে বেরিয়ে আসছে, যেন একটা স্মৃতি,
যেখানে সক্রেটিসের অঙ্গভঙ্গি ঠিক রাফায়েলের স্কুল অফ অ্যাথেন্সে প্লেটোর যেমন ছিল তেমন। প্লেটোর চরিত্রের মধ্য দিয়ে এই কঠোর নৈতিক বাস্তবতা তার নিজের নির্মাণ হিসেবেই ধরা পড়ে। হয়তো এই কারণেই প্রায় ভবিষ্যৎবাণীর মতো ডেভিড দ্বিতীয়বারের মতো তার স্বাক্ষর রেখেছেন এইখানে। প্লেটোর সামনে আমরা একটি স্ক্রল, কালি ও কলম দেখতে পাই। প্লেটোর লেখার মধ্য দিয়েই এই পুরো দৃশ্যের অবতারণা হয়েছে। পাশেই রয়েছে শিকল, যেটি একসময় সক্রেটিসের পায়ে বাঁধা ছিল। তার ডান পায়ে লালচে দাগ রয়েছে শিকল বাঁধার কারণে। শিকলের পাশে একটি লায়ার, কবিতা, সঙ্গীত, লেখালেখির প্রতীক, এবং সবচেয়ে উঁচু বস্তুটি একটি বাতি, যার ছায়া পড়ছে ধূসর পাথরের দেয়ালে। ছবির মধ্য দিয়ে ডেভিড আসলে আমাদের প্রাচীন গ্রিসের কথা স্মরণ করাচ্ছেন। যেমন এখানে ডেভিড পোশাকের ভাঁজগুলো কিংবা দেহের গঠনের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন। প্রাচীন গ্রিকরা তাদের ভাস্কর্যে যেমনটা করতেন। ইতিহাসের দুটি ভিন্ন সময়ের প্রতিনিধিত্ব করছে ডেভিডের আঁকা সক্রেটিস। খ্রিস্টপূর্ব 399 সালের প্রাচীন গ্রিস এবং 1787 সালের রাজনৈতিক প্রেক্ষাপট। ডেভিডের জন্য সক্রেটিস মানে আবেগের ওপর যুক্তির বিজয়, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে হলেও, মৃত্যুর মুখে হলেও নীতির প্রতি অটল থাকা। মানে এই পেইন্টিং ছিল একটা নৈতিক বার্তা যা ডেভিড ফরাসিদের উদ্দেশ্যে দিচ্ছিলেন। ফরাসি বিপ্লবের ঠিক 2 বছর আগে, যখন রাজতন্ত্র দুর্বল হয়ে পড়ছিল এবং বিপ্লবীরা প্রাচীন গ্রিস বা সদ্য স্বাধীন আমেরিকার মতন একটা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল। একদিকেই চিত্রকর্মের ইতিহাস আমাদের দেখায় কিভাবে বিপ্লবী আদর্শ রক্তক্ষয়ী সন্ত্রাসী রূপ নিতে পারে। অন্যদিকে সক্রেটিস, যিনি আদর্শের জন্য মৃত্যুকে বরণ করেছিলেন স্বেচ্ছায়, বিনা সংকোচে।